নেওয়ার চেষ্টা করেন। This is our fifth free live class of only spoken and freehand writing. So এই ক্লাসটি থেকে আমি সম্পূর্ণভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর উপর ক্লিয়ার একটি কনসেপ্ট আপনাদেরকে দিব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাকচুয়াল স্ট্রাকচার গুলো কেমন, ডেফিনেশন গুলো কেমন, কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ হয়, কিভাবে ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে ইনফরমেটিভ কোশ্চেন তৈরি করতে হয়, কিভাবে কনভারসেশনে এবং স্পিকিং এ অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ আমরা শুধু স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ থাকবো না, আমরা যেটাই শিখি না কেন সেটাকে প্র্যাকটিক্যালি আমাদের কমিউনিকেশন বা কনভারসেশনে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব, যেটা আমি রেগুলার ক্লাস থেকে দেখিয়ে থাকি। এরপর আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ অথেন্টিক কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ডু ভার্ব, সেটা হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এদের ডিটেলস ব্যবহার নিয়ে। অর্থাৎ এই ভার্বগুলো মূলত স্পোকেন ইংলিশে অনেক বেশি কনফিউশন তৈরি করে যদি এদের সঠিক ব্যবহার না জানেন। মানে এই যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এই ভার্বগুলো আপনাদের প্রত্যেকের কাছেই পরিচিত। আপনি মোটামুটি ভাবে যে কোনো ইংলিশ সেন্টেন্স লিখতে যান বা বলতে যান, এই ভার্বগুলোকে আপনার ব্যবহার করতে হয়। কিন্তু এই ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই ভার্বগুলো কখনো মেইন ভার্ব হিসেবে বসে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসে। তো কখন মেইন ভার্ব হিসেবে বসছে এটা আপনাকে চিনতে হবে, কখন হেল্পিং ভার্ব হিসেবে বসছে এটা আপনাকে চিনতে হবে। মেইন ভার্ব হিসেবে বসলে প্রত্যেকটা ভার্বের একটা অর্থ আছে, প্রত্যেকটা ভার্বের ফর্ম আছে, যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলা হয়। আর হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে বসলে অর্থ থাকে না। এই ভার্বগুলো বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। সো এই কনসেপ্টটা আমি আপনাদেরকে দিব যদি এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের উপর ক্লিয়ার একটি কনসেপ্ট বা সঠিক ধারণা আপনাদের নেওয়া থাকে। তাহলে সব থেকে বড় বেনিফিটের যে জায়গাটা সেটা হচ্ছে টেন্স এর ফাংশন নিয়ে আপনার কখনো আর ডাউট ফিল হবে না। আপনি কনফিডেন্টের সাথে যে কথাটা বাংলায় ভাবেন সেটাই আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন। এইটা কমপ্লিট করার পর আমি আপনাদেরকে দেখাবো। আমি গত ক্লাস এটা বলতে চেয়েছিলাম, অ্যাসেসমেন্ট টেস্ট। অর্থাৎ আমি এই যে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি রেগুলার ওয়েতে, যারা আমার রেগুলার ক্লাসগুলো করছেন, এখানে টোটাল 90টা সেন্টেন্স আছে, সবগুলো টেন্স মেনটেন করে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এইটা আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো। অর্থাৎ বাংলা প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো আমি দেখাবো, আপনারা ইংলিশে বলার চেষ্টা করবেন। এই প্র্যাকটিসটা যদি কেউ করতে পারে তাহলে তার টেন্স নিয়ে আর কোনো ধরনের প্রবলেম বা সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো বোঝার চেষ্টা করেন, আমরা প্রতিটা পার্ট ভালোভাবে কমপ্লিট করব। আহ আপনারাও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। তো আগে আসি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমি গত ক্লাসে কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স এর ব্যবহার দেখিয়েছি, কিভাবে সেগুলোকে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করতে হয় সেটিও দেখিয়েছি। এখন দেখেন, পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি। কন্টিনিউয়াস মানে তো আমরা জানি চলমান। এখন পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা কাজ দীর্ঘ সময় ধরে চলমান। সহজ কথায় যদি আমি বলি, এখন দীর্ঘ সময় বলতে এখন তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে, এখানে একটা পিরিয়ড অফ টাইম থাকে, পয়েন্ট অফ টাইম থাকে, যাবত, ধরে, ব্যাপিয়া, থেকে, এই ধরনের কিছু অর্থ আসে। অর্থাৎ এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে আমার আহ সিন্স বা ফরের ব্যবহার হয় প্রেপোজিশন হিসাবে, সিন্স অথবা ফর। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর যে স্ট্রাকচার সেটি হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন। দেখেন, আপনারা যেটা জানেন সেটা নিয়ে আমি কথা বলবো না, মূলত যেটা জানেন না, যেটা আমার যেটা জানতে হবে সেই জায়গাটা নিয়ে আমি কিন্তু বেশি করে কথা বলার চেষ্টা করছি, তো প্র্যাকটিক্যাল জায়গা। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, এরপর বিন, তাহলে হ্যাজ বসে। সো আদারওয়াইজ হ্যাভ, অর্থাৎ আই, উই, ইউ, দে, এগুলোর সাথে হ্যাভ। হ্যাঁ, বাট হি, শি, ইট, রহিম, এদের সাথে হ্যাজ। তো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব এর সাথে আইএনজি, অর্থাৎ বেস ফর্মের ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটি কখন হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। মানে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে। আমি 5 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি, আই হ্যাভ বিন ড্রাইভিং, আই হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার ফর 5 আওয়ার্স, ফর 5 আওয়ার্স। এখন এই যে 5 ঘন্টা ধরে বললাম, এইটা না বলে আমি যদি এখানে বলতাম
যে আমি সকাল থেকে গাড়ি চালাচ্ছি, এই যে থেকে যদি বোঝায়, পয়েন্ট অফ টাইম যদি বোঝায়, তাহলে সিন্স বসে, যে সিন্স মর্নিং আই হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার সিন্স মর্নিং। এইভাবে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে সিন্স অথবা ফর এর ব্যবহারটা হয়ে থাকে। আমার কথাটা বোঝেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি বললাম, যে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ রানিং আছে, হচ্ছে বা চলছে, মানে বুঝতে হবে কন্টিনিউয়াস মানে চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, যে রাইট নাও কোনো কিছু চলছে, এখন কোনো কিছু হচ্ছে। আমি ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, আপনারা ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস। সে কেউ একজন ভাত খাচ্ছে, সামন ইজ ইটিং রাইস, রাইট নাও কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কাজটা দীর্ঘ সময় ধরে চলছে। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে দীর্ঘ সময় ধরে চলছে, অর্থাৎ আগে থেকে শুরু হয়ে এখনো কন্টিনিউয়াসলি সেটা হতেই আছে, হতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। দ্যাট ইজ কল্ড দিস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, এই সেম স্ট্রাকচারটাই থাকে। মানে পাস্ট কন্টিনিউয়াস কি, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল। যেমন আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং বুক। সে ক্রিকেট খেলছিল, হি ওয়াজ প্লেইং ক্রিকেট। এরকম তো, এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ এটা হচ্ছে মূলত অতীতে দীর্ঘ সময় ধরে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে সেইটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে দীর্ঘ সময়, যেমন মনে করেন আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন। এখন বিল্ডিং এর কাজ কি একদিনে কমপ্লিট হয়ে যায়? রাজমিস্ত্রিরা দিনের পর দিন কাজ করতে করতে একটা বিল্ডিং কমপ্লিট হয়। তো আপনি বলছেন এই বিল্ডিংটাতে আমি 4 বছর ধরে কাজ করছিলাম, 4 বছর ধরে কাজ করছিলাম, মানে 4 বছর ধরে কাজ করার পর বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ অ্যাকশনটা কিন্তু এখন আর নাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করছে বা চলছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে অনেকটা দিন ধরে, অনেকটা টাইম নিয়ে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল। যেমন এই 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 সেম সেন্টেন্সটা আমি যদি এখানে লিখি, যে আই হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার, আই হ্যাভ বিন এর পরিবর্তে আমি জাস্ট বসালাম আই হ্যাড বিন, মানে আমি গাড়িটা চালাচ্ছিলাম 5 ঘন্টা ধরে, মানে আমার চালানো শেষ। আর এটা কিন্তু 5 ঘন্টা ধরে চালাচ্ছি, চালাইতেছি, আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত চালাইতেছি। আর এটা হচ্ছে চালাচ্ছিলাম, পিরিয়ড অফ টাইম। সো আমি গাড়ি চালাচ্ছি, আই এম ড্রাইভিং, আমি চালাচ্ছিলাম, আই ওয়াজ ড্রাইভিং। আমি 5 ঘন্টা ধরে চালাচ্ছি, আই হ্যাভ বিন ড্রাইভিং ফর 5 আওয়ার্স। আমি 5 ঘন্টা ধরে চালাচ্ছিলাম, আই হ্যাড বিন ড্রাইভিং ফর 5 আওয়ার্স। তো দ্যাট ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে যেটা বসে থাকে সেটা হচ্ছে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ভবিষ্যতে কেউ কোনো কাজ একটা দীর্ঘ সময় নিয়ে, লং টাইম নিয়ে করতে থাকবে, পিরিয়ড অফ টাইমটা চলে আসে, সেইটাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন, অর্থাৎ আর আমি গাড়িটা চালাতে থাকবো 5 ঘন্টা ধরে। সকাল থেকে আমি গাড়িটা চালাতে থাকবো, আমি 5 ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকবো। ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে আমি ইংরেজি শিখতে থাকবো, আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ। অর্থাৎ আপনি এটাও বলতে পারেন আই উইল বি লার্নিং ইংলিশ, কিন্তু কখন উইল বি লার্নিং বলবো আর কখন উইল হ্যাভ বিন লার্নিং বলবো? যখন আমি দেখবো আমি ভবিষ্যতে একটা কাজ করতে থাকবো, সেই কাজটা যদি অনেকটা সময় নিয়ে করতে থাকতে হয়, অনেকটা সময় নিয়ে করতে থাকতে হয়, আই রিপিট ইট, পিরিয়ড চলে আসে, পয়েন্ট অফ টাইম চলে আসে, পিরিয়ড অফ টাইম চলে আসে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। আর সিম্পলি বা ইন জেনারেলি আমি করতেছি, আই এম ডুইং, আমি করতেছিলাম, আই ওয়াজ ডুইং, আমি করতে থাকবো, আই উইল বি ডুইং, আমি 10 ঘন্টা ধরে এই কাজটা করতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 10 আওয়ার্স। কেউ কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, যে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস কম্পেয়ার করলে বিষয়টা কেমন দাঁড়ায়? বোঝা গেল যে একটা সময় চলে আসে, পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পারছেন? জি স্যার, বুঝতে পারতেছি। ওকে, ঠিক আছে। এরপর দেখেন, তাহলে আমি যদি আরেকটু সামনের দিকে আসি, এখানে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দেওয়া আছে। জাস্ট একটু দেখেন, আমি এটা দ্রুত শেষ করব কারণ ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমি ওই পার্টটাতে যাব, এটা পড়াবো আপনাদেরকে। তো দেখেন কি বলছে, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স। তারা গত 3 বছর ধরে এই শহরে বসবাস করছে। দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি for last 3 years.
ফর 3 ইয়ার্স। ছেলেটি সকাল থেকে ক্রিকেট খেলছে। দ্য বয় হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং। অর্থাৎ আপনাকে বুঝতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন, আদারওয়াইজ হ্যাভ বিন। ওকে। আর থেকে বোঝালে, পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স, আর ধরে বোঝালে পিরিয়ড অফ টাইম বোঝালে ফর। জাস্ট এতটুকু বুঝে নিতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে দীর্ঘ সময় ধরে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। আই হ্যাড বিন রিডিং দ্য বুক বিফোর ইউ কেম, তুমি আসার আগে আমি বইটি পড়ছিলাম। আই হ্যাড বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার হোয়েন হি অ্যারাইভ, আমি 1 ঘন্টা ধরে হাঁটছিলাম সে যখন এসেছিল। এই যে মানে আলাদা একটা ক্লজ যুক্ত করেছে। মূলত এই ক্লজ যুক্ত করতেই যে হবে বিষয়টা এরকম না। এটা না করলেও যদি আপনি এই ধরনের কোনো সেন্স বা টাইম মেনশন করেন যে অতীতে একটা দীর্ঘ সময় ধরে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, সেইটাই হচ্ছে মূলত আপনার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই রিপিট ইট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আনটিল 5 p.m. বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 years। হ্যাঁ। আই উইল হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলতে থাকবো। বাবা আসার আগে আমি পড়তে থাকবো। আই উইল হ্যাভ বিন রিডিং বিফোর ফাদার কামস, তারা কি সকাল থেকে আলোচনা করতে থাকবে? উইল দে হ্যাভ বিন ডিসকাসিং সিন্স মর্নিং। সো এখানে 3টা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলটা আরো সুন্দরভাবে সহজভাবে দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে মনে রাখার সহজ নিয়ম। হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে সেন্টেন্স দেওয়া আছে, অনেক সেন্টেন্স আছে। আমি পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস দিলে আপনারা নিজেরা কিন্তু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। প্র্যাকটিস না করলে কখনো ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসে না। ভাষা শিখতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার বলছে বাস্তব জীবনের কিছু নতুন উদাহরণ। যেমন প্র্যাকটিক্যাল লাইফে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা অনেক বেশি হয়। যেমন আমরা এই ধরনের কথা বলি, আই হ্যাভ বিন ট্রাইং টু কল ইউ অল মর্নিং, আমি সারা সকাল তোমাকে কল করার চেষ্টা করছি। মানে এটা এটা সিন্স মর্নিং বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। মানে আমি সকাল থেকে তোমাকে কল করার চেষ্টা করছি। শি হ্যাজ বিন ওয়ার্কিং আউট এট দ্য জিম লেটলি, সে ইদানিং জিমে লেটে ব্যায়াম করছে। মাই ফোন হ্যাজ বিন অ্যাক্টিং ওয়ার্ড সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে আমার ফোনটা অদ্ভুত আচরণ করছে। হ্যাঁ। উই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট আ মুভি টু আ নিউ হাউস, আমরা একটি নতুন বাসায় ওঠার কথা ভাবছি। হ্যাঁ। ফর লং টাইম বা সিন্স, এই সিন্স বা ফরটা চলে আসে। হ্যাঁ, টাইমটাকে আর কি মেনশন করতে হয় এই জায়গাগুলোতে। তো এখানে অনেক ড্রিল প্র্যাকটিস আছে, প্র্যাকটিক্যাল ডায়লগ আছে। যেমন এই যে দেখেন, বলছে ইউ লুক ভেরি টায়ার্ড, আর ইউ ওকে, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তুমি ঠিক আছো? বলছে নট রিয়েলি, আই হ্যাভেন্ট বিন স্লিপিং ওয়েল ফর দ্য লাস্ট ফিউ ডেজ, আমি গত কয়েকদিন ধরে ভালো আমার ঘুম হচ্ছে না। মেবি ইউ শুড সি আ ডক্টর। সো এইভাবে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রিলেটেড সেন্টেন্স ট্রান্সলেশন আছে। যেহেতু আমি আপনাদের আজকে অ্যাসেসমেন্ট গুলো দেখাবো, তো সেন্টেন্স ট্রান্সলেশন আর এখান থেকে আমাদের দেখার দরকার নেই। বাট এখানে প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর প্র্যাকটিস আছে। এই প্র্যাকটিস গুলো আপনাদেরকে ডেভেলপ করতে হবে, এই প্র্যাকটিস গুলো আপনাদেরকে দিতে হবে। এইবার দেখেন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে একদমই এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোকে প্র্যাকটিক্যাল স্পিকিং এ কিভাবে অ্যাপ্লাই করছে। বলছে যে সব ধরনের টেন্স, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো মিলিয়ে স্পিকিং প্র্যাকটিস করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্টোরি টেলিং বা কোনো একটি বিষয়ের উপর একটানা কথা বলা। কি বলছে? স্টোরি টেলিং বা কোনো একটি বিষয়ের উপর একটানা কথা বলা। আমি গত ক্লাসে মাই ইংলিশ লার্নিং জার্নির উপর প্রেজেন্টেশন দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই টেন্স গুলো ছিল। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। কিন্তু আজ এইখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত করা হয়েছে ওই সেম প্রেজেন্টেশনে। একবার ইমাজিন করে দেখেন, যদি আপনি এটাকে অ্যাপ্লাই করে কথা বলতে পারেন, এটাই লাস্ট টেন্স, এর বাইরে আর তো কোনো টেন্স নাই, তাহলে আপনি কেন পারবেন না? কেন আপনার বাধা আসবে কথা বলতে গেলে? আর ইংলিশ রিডিং প্র্যাকটিস করতে হয়, অ্যালাউডলি রিড আউট করতে হয় যে কোনো প্যাসেজ, তাহলে অ্যাকচুয়াল বেনিফিটটা দ্রুত পাওয়া যায়। এবং টাইম বুঝতে হবে। আপনারা মনে রাখবেন প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে কিন্তু সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্বের ফর্মটা
কোন রূপে আছে, কিভাবে আছে দেখে যদি আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারেন, তাহলে অ্যাকচুয়াল বাংলা অর্থ আপনি বের করতে পারবেন। আর যদি সেটা আপনি করতে পারেন, আপনার জন্য কথা বলা, স্পিকিং করা, প্রেজেন্টেশন দেওয়া অনেক সহজ হয়ে যাবে। বড় একটা প্যারাগ্রাফ আপনি পড়ছেন, জাস্ট ভার্বগুলোকে ফাইন্ড আউট করে লজিক্যাল ফলোতে আপনি নিয়ে আসেন, দেখবেন আপনি কথা বলতে পারবেন। ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে যে প্রেজেন্টেশন স্ক্রিপ্ট আপনারা দেখছেন, এটা আমি যদি এখন একটু রিড আউট করি এবং আপনাদেরকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, আপনারা একটু টেন্স গুলোকে ধরার চেষ্টা করেন। যেমন বলছে, হ্যালো এভরিওয়ান, টুডে I want to talk about my English learning journey. Actually, I started learning English seriously 2 months ago. Before that, I had been struggling with grammar for a long time. Right now, I'm practicing speaking every day. I have learned many new words recently. I have been taking online classes for last few weeks. I hope I will improve soon. By next year, I will have been speaking English fluently for a whole year. অর্থাৎ এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোকে অ্যাড করেছে, এবং অ্যাড করার পর সেন্টেন্স গুলোর অর্থ বা মিনিং কেমন আসছে বোঝার চেষ্টা করেন। বলছে, টুডে I want to talk about my English learning journey. একটা ছেলে ইংরেজি শিখছে, একটা মেয়ে ইংরেজি শিখছে, তার জার্নিটা কেমন, সে আগে কিভাবে শুরু করেছিল, তার বর্তমান কন্ডিশন কেমন, ভবিষ্যতে কি হতে পারে, সেই কথাগুলো, জাস্ট সেই কথাগুলো বিভিন্ন টেন্সের স্ট্রাকচার মেনটেন করে বলা হচ্ছে। আপনি ইংলিশ শিখতে আসছেন তো এখানে, তাই না? তো আপনি কবে থেকে ইংরেজি শেখা শুরু করছেন, কিভাবে শুরু করছেন, আপনার বর্তমান কন্ডিশন কি, ভবিষ্যতে কি স্বপ্ন আপনি দেখছেন, সেগুলো আপনি ডিসক্রাইব করার চেষ্টা করেন। যেমন বলছে যে ইংলিশ, অ্যাকচুয়ালি আই স্টার্টেড লার্নিং ইংলিশ সিরিয়াসলি 2 মান্থ এগো। তাহলে এখানে আপনিও আপনার একটা টাইমকে মেনশন করেন, অর্থাৎ আমি ইংরেজি শেখা শুরু করেছিলাম সিরিয়াসলি 2 মাস আগে। তাহলে এখানে ভার্ব কোনটা? স্টার্টেড। প্রত্যেকটা বাক্যে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। বিফোর দ্যাট, তার আগে, আই হ্যাড বিন স্ট্রাগলিং উইথ গ্রামার ফর আ লং টাইম, মানে আমি অনেক দিন ধরে গ্রামার নিয়ে লড়াই করছিলাম, গ্রামার নিয়ে যুদ্ধ করছিলাম। কি বলছে? আমি তো 2 মাস আগে ইংরেজি শেখা শুরু করছি সিরিয়াসলি, ঠিক আছে, বাট তার আগে কিন্তু আমি অনেক দিন ধরে গ্রামার নিয়ে লড়াই করছিলাম, অনেক দিন শেখার চেষ্টা করে যাচ্ছিলাম উইথ গ্রামার। রাইট নাও আই এম প্র্যাকটিসিং স্পিকিং এভরিডে। বর্তমানে আমি প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ লার্নড মেনি নিউ ওয়ার্ডস রিসেন্টলি, আমি অনেক নতুন শব্দ শিখেছি সম্প্রতি। আই হ্যাভ বিন টেকিং অনলাইন ক্লাসেস ফর দ্য লাস্ট ফিউ উইকস, কিছু বিগত কিছু সপ্তাহ ধরে আমি অনলাইনে ক্লাস করছি, মানে আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হোপ আই উইল ইমপ্রুভ সুন, আমি দ্রুত ইমপ্রুভ করব। বাই নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে, আই উইল হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি। বাংলা কি জানেন? উইল হ্যাভ বিন স্পিকিং মানে যে আমি ফ্লুয়েন্টলি, সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে থাকবো। আমি যদি বলি আই উইল স্পিক, আমি কথা বলবো। আই উইল বি স্পিকিং, আমি বলতে থাকবো। কিন্তু আই উইল হ্যাভ বিন স্পিকিং এর মানেও আমি বলতে থাকবো। উইল হ্যাভ বিন স্পিকিং কেন বসাচ্ছি? ওই যে লাস্টে লেখা আছে দেখেন, ফর আ হোল ইয়ার, সারা বছর ধরে বলতে থাকবো। এই যে একটা পিরিয়ড অফ টাইম চলে আসছে, এর জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহারটা করলাম। এখন তাহলে আমি যদি আপনাকে বলি যে প্লিজ টক অ্যাবাউট ইউর ইংলিশ লার্নিং জার্নি, আপনি কি ইংলিশে একটা প্রেজেন্টেশন দিতে পারবেন? দেখেন, খুব সহজ। আপনি মনে করেন এরকম ভাবে ঢেকে রাখলেন, ঢেকে রাখার পর আপনার কাজটা কি হবে? প্রোনাউন্সিয়েশন ঠিক রাখবেন, অ্যালাউডলি রিড আউট করে ফোনে রেকর্ড করবেন। বলেন, হ্যালো এভরিওয়ান, today, I want to talk about my English learning journey. Today, I want to talk about my English learning journey. Actually, I started learning English seriously 2 months ago. Before that, তার আগে, I had been facing so many problems in grammar. ওইখানে কি ছিল? আই হ্যাড বিন স্ট্রাগলিং। এখন এই স্ট্রাগলিং শব্দটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, আমি ফেসিং বললাম, বলা যায় না? অবশ্যই যায়। আই হ্যাড বিন ফেসিং সো মেনি প্রবলেম ইন গ্রামার। নাও আই এম প্র্যাকটিসিং ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করছি। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ লার্নড সো মেনি নিউ ওয়ার্ডস রিসেন্টলি, আই হ্যাভ লার্নড so many new words recently. Also, I have been taking
and online classes for the last few weeks. আমি বিগত কয়েক সপ্তাহ ধরে অনলাইনে ক্লাস করছি। অলসো আই হ্যাভ বিন টেকিং অনলাইন ক্লাসেস ফর দ্য লাস্ট ফিউ উইকস। দেখছেন কত সুন্দরভাবে আমি লজিক্যাল ফলো মেনটেন করে বলতে পারছি না? আই হোপ আই উইল ইমপ্রুভ সুন, ফিউচার ইনডিফিনিট। আই উইল ইমপ্রুভ সুন, বাই দ্য নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে I will have been speaking English for the whole years. আমি I will have been speaking English fluently for the whole years. আমি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে থাকবো সারা বছর ধরে। আপনি কেন পারবেন না? ইংলিশ লার্নিং জার্নি এর উপর, ইংলিশ লার্নিং জার্নি এর উপর আমি অতীতকালে কথা বললাম, বর্তমানকালে কথা বললাম, ভবিষ্যৎকালের কথা বললাম। একটা কথা বারবার বলছি, আমরা ইংলিশ পারি না কেন, আপনি পারেন না কেন, ইংরেজি না পারার পিছনে প্রধান কারণ কি? আমি যখন একটা কথা ভাবছি, আমি যখন কনভারসেশন করতে যাচ্ছি, আমি যখন কমিউনিকেশন করতে যাচ্ছি, একটা স্টেবল টাইমের উপর কথাকে রেখে আমরা এগোতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। তো আমি যে টাইমে একটা কথাকে ভাবছি, যে টাইমে একটা কথাকে ডেলিভার করার চেষ্টা করছি, সেই টাইম অনুযায়ী অ্যাকচুয়াল ভার্বের ফর্মটা আমরা ইউজ করতে পারছি না। যে কথাটা আমি ভাবছি, যে বাক্যটা আমার ব্রেনে আমার মনে আসতেছে, সেই বাক্যটা ঠিক কোন টেন্সে হবে এইটা আমি ধরতে পারছি না, কনফিউশনে পড়ে যাচ্ছি। টেন্স বুঝতে পারলেও স্ট্রাকচার অনুযায়ী ভার্বের সঠিক ফর্ম আমি ইনস্ট্যান্টলি কনভারসেশন বা স্পিকিং করার জন্য ব্যবহার করতে পারছি না। এইটাই হচ্ছে আমাদের মূল প্রবলেম। তো আপনারা যদি এইরকম কম্বাইন স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করতে পারেন, সবগুলো টেন্সকে একটা স্পিকিং টেস্টের ভিতরে, একটা প্রেজেন্টেশন টপিকের ভিতরে সবগুলো টেন্সকে যদি ইনক্লুড করতে পারেন, তাহলে এই টেন্সের ফাংশন নিয়ে আপনাদের কোনো জটিলতা থাকবে না। কম্পেয়ার করে করে প্র্যাকটিস করলে প্রত্যেকটা টেন্সের একদম স্পেসিফিক ব্যবহারটা আপনি জানতে পারবেন বা আপনি বুঝতে পারবেন। সো এই বিষয়গুলো আপনাদেরকে একটু মেনটেন করতে হবে, একটু ডেভেলপ করতে হবে। আমি যাদেরকে শেখাই ল্যাঙ্গুয়েজ, একদম বেসিক থেকে ধরে ধরে প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, কারণ ডিটেলসে না বুঝলে, বেসিক থেকে না বুঝলে এই ল্যাঙ্গুয়েজ শিখে কোনো লাভ হবে না, আপনি ধরে রাখতে পারবেন না। আপনাকে সত্যিকার অর্থে যদি আপনি ইংলিশে এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, আপনাকে এই প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে। ওই ছোট ছোট রুলস আর স্ট্রাকচার ডেভেলপ করে মুখস্থ করেও কোনো লাভ হবে না। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা দরকার। আর আমি টিচার, আপনি যে টিচারের কাছে ক্লাস করেন, ওই আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, এইভাবে যদি সেন্টেন্স প্র্যাকটিস করায়, এইটা প্লাস এটা প্লাস এটা হয়, এই যে হাজারো সেন্টেন্স তৈরি হবে, আপনি সেটা প্র্যাকটিস করছেন, আপনি সেটা দেখতেছেন, আপনি জানছেন, আপনি বুঝছেন, টেন্সও আপনি বোঝেন, কিন্তু প্র্যাকটিক্যালি যখন স্পিকিং করতে যান আপনি কিন্তু ধরা খেয়ে যাচ্ছেন। কারণ কি জানেন? আপনি তো স্পিকিং করেনই কোনোদিন, আপনি তো করেনই না। আমি আপনার টিচার, আমি আপনাকে বলছি ভাই কোর্স করেন, কোর্স করলে আপনি ইংরেজি শিখে যাবেন। আমি 50টা ক্লাস নিলাম, আপনি আমার 50টা ক্লাস করলেন, আপনার কি লাভ হলো? ক্লাস তো আমি নিছি, কথা তো আমি বলছি, বক বক তো আমি করছি, শিখাইছি তো আমি, আপনি তো শিখে বসে আছেন। এটা তো সায়েন্স না, এটা তো ম্যাথ না যে টিচার শেখালো, আমি মনোযোগ দিলাম, ব্রেন খাটালাম, হয়ে গেল। এটা তো একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। আমি মানুষকে এই জিনিসটাই বোঝাতে পারি না। ভাষার জন্য আপনাকে কাজ করতে হবে। আমি টিচার, টিচ শব্দটা কি? একটা পজিটিভ ভার্ব। আমি আপনাকে শেখাবো, বাট শিখবে কে? আপনি। কথা বলবে কে? আপনি। কার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করবেন? আপনার ব্রেন দিয়ে। কার মুখ দিয়ে কথা বের হবে? আপনার মুখ দিয়ে। শিখবে কে? আপনি, আমি না তো। কিন্তু এখানে তো আমার প্র্যাকটিস হচ্ছে, আপনার হচ্ছে না। তো পেইড কোর্সের বেনিফিট এইটাই, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, পেইড কোর্সে যারা আসবেন, টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ আপনাকে দিয়ে আমি কাজ করাবো, আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো, ল্যাঙ্গুয়েজ ক্লাবে স্পিকিং করাবো। আদারওয়াইজ আমি 1000 ক্লাস নিলেও, আপনি যত ভালো টিচারের কাছে যান, 1000টা ক্লাস করেন, আপনি শিখবেন, শিখবেন, শিখতেই থাকবেন, শিখে বসে থাকবেন, কোনো লাভ হবে না। দেখছেন না, ইউটিউবে ফেসবুকে পাওয়া যায় অনেক ছেলেরা, টিনেজার এইজের ছেলেরা ইংলিশ স্পিকিং ভিডিও করছে। কেন? তারা ইনস্ট্যান্টলি কথা বলছে, ভুল হয় হোক, তারা কথা বলছে। কথা বলতে হবে, কথা না বলে ওই একাডেমিক লাইফের আমরা 12 বছর 15 বছর ইংরেজি শিখি, 2 লাইন বলতে পারি? পারি না। কেন? ওই ওই ধারায় শিখে কখনো ভাষা ডেভেলপ করা যায় না। দুইটা মেথড আছে ইংলিশ শেখার, জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, যেটা সৃষ্টির আদিকাল থেকে যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য ব্যবহৃত হয়ে আসে। আর একটা হচ্ছে সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো বর্তমান সময় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং শেখানো হয় না, কারণ প্রপার ম্যাটেরিয়ালস এর অভাব, স্কিল টিচারের অভাবে এটা হয় না, বাট অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে সারা বিশ্বে। কিন্তু এখনো পর্যন্ত মোস্ট পপুলার মেথড হচ্ছে এই জিটিএম মেথড। এই যে আমি এখন আপনাদের যা পড়াচ্ছি, এটা জিটিএম মেথড। ন্যাশনাল কারিকুলামে আপনারা যা পড়েন,
ক্লাস 1 2 3 4 6 7 8 9 11 12 ইংলিশ বই জিটিএম মেথড, কিন্তু আমি কি চেষ্টা করছি, আমি এই জিটিএম টাকে কনভার্ট করে সিএলটি তে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি কি করছি, আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসছি। আমি শুধু পারফেক্ট কন্টিনিউয়াসনেস স্ট্রাকচার শেখাই বসায় রাখতেছি না আপনাকে। আমি বলছি আপনি কথা বলেন, আপনি প্রেজেন্টেশন দেন টপিকের উপর, বিভিন্ন টেন্সকে, বিভিন্ন ভার্বের ফর্মকে আপনার প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতরে আপনি নিয়ে আসেন। কথা না বলতে পারলে কখনোই ভাষা ডেভেলপ করা যায় না। আমার স্টুডেন্টদেরকে আমি শুরু থেকেই কথা বলানো শুরু করি, আপনাকেই কথা বলতে হবে, আপনার ব্রেন দিয়েই আইডিয়া জেনারেট করতে হবে। আমি নাথিং, আমি কিছু না। আমি এই যে ক্লাস নিচ্ছি, এত বক বক করছি, এত কিছু বুঝাচ্ছি, ক্লাস শেষে চলে যাবেন, ওই সব শেষ, ব্রেনে কিছুই থাকবে না আপনার। এটাই সত্যি, এটাই রিয়েলিটি, এটার জন্যই আমরা পারি না। দেখেন, মাই ক্যারিয়ার গোল, মনে করেন আমি যদি আপনাকে এই টপিকের উপর কথা বলতে বলি, কি বলছে এখানে দেখেন, বলছে বর্তমান প্রচেষ্টা এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর জোর দেওয়া হয়েছে ক্যারিয়ার গোল নিয়ে। খুব ভালোভাবে প্রোনাউন্সিয়েশনটা বোঝেন। বলছে, I work as a junior executive. Currently, I'm working on a big project. I have been working in this company for 2 years. I have completed all my tasks for this week. My boss said that I did a good job. In the future, I will become a manager. By 2030, I will have finished my MBA. I hope by then I will have been leading a big team for several years. So, এবার যদি আমরা একটু বাংলা করি, প্রোনাউন্সিয়েশন উপর অলওয়েজ ফোকাস করতে হয়। যদি বাংলা করি, আই ওয়ার্ক অ্যাজ আ জুনিয়র এক্সিকিউটিভ। আমি একজন জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করি। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আই এম ওয়ার্কিং অন আ বিগ প্রজেক্ট। কারেন্টলি মানে বর্তমানে আমি একটা বড় প্রজেক্টে কাজ করছি। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে লজিক্যাল ফলো মেনটেন করেন, প্রথমটা প্রেজেন্ট সিম্পল, পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর কি লেখা আছে? আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 2 ইয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এই কোম্পানিতে 2 বছর ধরে কাজ করছি। আই হ্যাভ কমপ্লিটেড অল মাই টাস্ক ফর দিস উইক, আমি এই উইকের জন্য সব কাজ সম্পন্ন করেছি। মাই বস সেইড দ্যাট আই ডিড আ গুড জব, আমার বস বলেছিল আমি খুব ভালো একটা কাজ করলাম। সো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, লাস্টের বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবার ফিউচারের কথা কি বলছে দেখেন, আই উইল বিকাম আ ম্যানেজার, ফিউচার ইনডিফিনিট। বাই 2030 আই উইল হ্যাভ ফিনিশড মাই এমবিএ, আমি আমার এমবিএ সম্পন্ন করে থাকবো। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ হয়ে থাকবে। আই হোপ বাই দেন, আমি আশা করি তার ভিতর, আই উইল হ্যাভ বিন লিডিং আ বিগ টিম ফর সেভারাল ইয়ার্স, আমি নেতৃত্ব দিতে থাকবো একটা বড় টিমকে কয়েক বছর ধরে। সো এবার আমি যদি আপনাকে বলি, আপনি এই কথাটা বলেন তো, এই টপিকের উপর প্রেজেন্টেশন দেন তো, কোনটা নিয়ে? মাই ক্যারিয়ার গোলস। বলা যায় না? একবার ভাবেন তো, আমি প্রথম বাক্যটা কি ছিল? আই ওয়ার্ক অ্যাজ আ জুনিয়র এক্সিকিউটিভ, আমি একজন জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করি। এর পরের বাক্যটা কি ছিল? কারেন্টলি আই এম ওয়ার্কিং অন আ বিগ প্রজেক্ট, বর্তমানে আমি একটা বড় প্রজেক্টে কাজ করছি। সাবজেক্ট কে? আই, ভার্ব কে? অ্যাম ওয়ার্কিং। 3 নাম্বার বাক্য আমরা কি বলতে পারি? 3 নাম্বার বাক্য আমরা কি বলতে পারি? ওইখানে কোন টেন্স ছিল? যে আই হ্যাভ কমপ্লিটেড অল মাই টাস্ক ফর দিস উইক, আমি এই সপ্তাহের জন্য আমার সব কাজ সম্পন্ন করে রেখেছি। এর পরের বাক্যটা কি ছিল? আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 2 ইয়ার্স, আমি এই কোম্পানিতে 2 বছর ধরে কাজ করছি। এরপর কি ছিল? মাই বস সেইড দ্যাট আই ডিড আ গুড জব। এবার কি ছিল? ইন দ্য ফিউচার আই উইল বিকাম, আহ কি যেন ছিল, মনে করেন আমি আমার মতো বললাম যা সিনিয়র অফিসার। এরপর কি বলতে পারি? যে আই উইল হ্যাভ পাসড মাই এমবিএ বাই দিস টাইম, আমি এই সময়ের ভিতর আমার এমবিএ কমপ্লিট করে থাকবো। আফটার দ্যাট, বাই 2030 বা বাই নেক্সট ইয়ার, আই উইল হ্যাভ বিন লিডিং আ বিগ টিম ফর সেভারাল ইয়ার্স। অর্থাৎ এই যে উইল হ্যাভ বিন লিডিং, আমি নেতৃত্ব দিতে থাকবো একটা বড় দলকে অনেকদিন ধরে। তাহলে এই যে আমার ব্রেইনে স্ট্রাকচার গুলো ডেভেলপ হয়ে গেছে, টাইম গুলো ডেভেলপ হয়ে গেছে। টাইম যদি ব্রেইনে ডেভেলপ হয়, ভার্বটা ধরে ভার্বের অ্যাকচুয়াল ফর্মটা অ্যাকচুয়াল টেন্স অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে, আপনাকে ইউজ করতে হবে। আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, প্র্যাকটিস করতে হয়। এইখানে আমি বলছিলাম অনুশীলনের নিয়মটা কি? রিড অ্যালাউড, প্রথমে উপরের স্ক্রিপ্ট গুলো দেখে জোরে জোরে পড়ুন। আয়নার সামনে দাঁড়িয়ে স্ক্রিপ্ট না দেখে নিজের সম্পর্কে, অর্থাৎ নিজের ক্যারিয়ার প্ল্যান নিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করুন, মানে তথ্যগুলো আপনার মতো করে দিন। রেকর্ড করুন মোবাইলে এবং শুনুন কোথায় আটকে যাচ্ছেন। রেকর্ড করার পর ওইটা নিজেরটা নিজে শুনতে হয়, কোথায় আটকে যাচ্ছে। এই কথাটা আমি আগেও বলেছি, বারবার বলেছি, সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস দ্যাট ইউ হ্যাভ টু ডু, যেটা আপনাদেরকে করতে হবে। তো এখানে অনেক কনভারসেশন আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি এখন আপনাদেরকে ওই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব নিয়ে একটু ক্লিয়ার কনসেপ্টে দিব।
তারপর প্র্যাকটিক্যাল কোন জায়গাটার কথা বলছিলাম জানো, ওই যে ছোট ছোট সেন্টেন্স গুলো, ওইটা নিয়ে আমি কথা বলবো। সো তার আগে আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আমি টেন্সের উপর যে কয়টা ক্লাস নিয়েছি আপনাদের এই ফ্রি ক্লাস থেকে, যদি কেউ কোনো ক্লাস মিস করে থাকেন, আপনারা দয়া করে রেকর্ড গুলো দেখবেন। দেখার পর আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টদের পিডিএফ ফাইলই কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন এই পিডিএফ ফাইল দেখে সময় নিয়ে ড্রিলগুলো প্র্যাকটিস করা, ডেভেলপ করা। তাহলে আপনারা সত্যিকার অর্থে বেনিফিটটা পাবেন। আপনি যদি মনে করেন আমি ইংরেজি শিখতে চাই, আপনি আরো 5 জায়গায় যান, আরো 10 জায়গায় যান, সেইখানে আমার ক্লাসগুলোর সাথে সেইগুলো কম্পেয়ার করেন। আপনি বুঝতে পারবেন। আমার কাছে কারা আসে জানেন? যারা 2 জায়গা, 3 জায়গা, 4 জায়গা থেকে পড়ে আসছে, ব্যর্থ হয়েছে, তারা এখানে আসলে বুঝতে পারে যে পার্থক্যটা কি। বাট একদম যারা নতুন, তারা হয়তো অতটা এটাকে ধরতে পারবে না, আমার কথাগুলোকে, বা নিতে পারবে না। এটাই রিয়েলিটি। কারণ ভাষা প্র্যাকটিক্যাল ওয়েতে ছাড়া শেখা যায় না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি, প্রত্যেকটা জায়গা আমি ডেভেলপ করার চেষ্টা করি, আমি কোথাও কম রাখি না। তো আমি যদি পরিশ্রম করি, আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি কেন পারবেন না? সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আই ক্যান সে দ্যাট। এটা কঠিন না। ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। আপনি যতই ইলিটারেট হন, যতই অশিক্ষিত হন, লেখাপড়া মোটে কিছু না জানলেও কোনো সমস্যা নাই। আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে শেখাবো। জাস্ট আপনাকে একটু কারেক্ট স্ট্র্যাটেজি, টেকনিক এবং রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স a man perfect. Without practicing, without generating idea from your own brain, how can you be able to expert and fluent in English? আপনার ব্রেন যত ভালো হোক না কেন, যদি নিজে প্র্যাকটিস না করেন, নিজের মুখ দিয়ে কথা বের না করেন, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট না করেন, আপনি কখনোই এই ভাষা প্রফেশনাল ওয়েতে শিখতে পারবেন না। সো আসুন আমরা ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব নিয়ে একটু ডিটেলসে কথা বলি। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বটা মূলত কি? হেল্পিং ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব। আমরা জানি প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে এগুলোকে। সো এদের সম্পর্কে কেন আলাদা করে জানতে হবে? দেখেন এখানে কি বলছে, অনেকগুলো বিষয় আছে, একটু বোঝার চেষ্টা করেন। আমি অনেক ভালোভাবে এগুলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বলছে আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। তো আজ আমরা বি ভার্ব এর সমস্ত ব্যবহার শিখব। বি এর অর্থ হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আগে এখান থেকে একটু দেখেন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। বলুন তো কি বললাম? বি, এই যে ভার্বটা, এর একটা বাংলা অর্থ আছে, সেটা হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। মানে সহজ কথায় যদি আমি বলি, বি ভার্বের অর্থ হচ্ছে হওয়া অথবা থাকা। কি বললাম বলেন তো? হওয়া অথবা থাকা, দুটো অর্থ দেয় বি। ই, এটা একটা ওয়ার্ড, এটা একটা ভার্ব। এইখানে কি বলছে এবার দেখেন, বলছে বি নিজে একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন বি এর যে ফর্মগুলো আছে, প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং। এইগুলো কি আমি আপনাদের বুঝিয়ে বলতেছি, জাস্ট একটু টাইম দেন, একটু ওয়েট করেন, আমি বুঝিয়ে বলতেছি। এবার সামনে একটু আসি আমি। দেখেন এই লাস্টের এই 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 পার্টটুকু একটু পড়েন। এখানে বলছে আমাদের মনে রাখতে হবে যে অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের মধ্যে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নিজেই মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। আসলে অ্যাকচুয়ালি বিষয়গুলো কি আমি আলাদা করে লিখে দেখাচ্ছি, ভেঙে ভেঙে বলছি। প্রত্যেকে একটু এই জায়গাটাতে, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, এই জায়গাটাতে একটু ফোকাস করেন বা ফলো করেন। প্রথম কথা, আমি আপনাদের শুরু থেকে বলে আসছি, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের কি শিখতে হয়? ভার্ব জানতে হয়। কি জানতে হয়? ভার্ব, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ ভার্বের ফর্ম। প্রত্যেকটা ভার্বের বাংলা অর্থ এবং 3টা ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো আমাদেরকে জানতে হবে। এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। V1 বা যেটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5
এটাকে বলে থার্ড পার্সন ফর্ম। অর্থাৎ আমাদের যে গ্রামার বইগুলো থাকে, গতানুগতিক ধারার যে বইগুলো, এই বইগুলোতে তিনটা করে ফর্ম থাকে। বাকি দুইটা ফর্ম মনে করা হয় যে টেন্স শেখার সাথে সাথে শেখা হয়ে যায়, বাট এই বাকি দুইটা ফর্মেরও প্রয়োজন আছে। কোথায় প্রয়োজন আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আজকের এই ক্লাসটিতেই দেখাবো। এটা কেউ মিস করেন না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। তো প্রত্যেকটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, মনে করেন রাইট, এটা একটা ভার্ব। রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম কি? রোট। প্রত্যেকটা ভার্বের এরকম ফর্ম আছে না? এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? রাইটিং। হ্যাঁ, তো এইভাবে কিন্তু এটা হয়ে থাকে। এর থার্ড পার্সন ফর্ম কি? রাইটস। এভাবে আমি যদি বলি ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো। পাস্ট ফর্ম কি? ড্রোভ। পাস্ট পার্টিসিপল কি? ড্রিভেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? ড্রাইভিং। থার্ড পার্সন কি? ড্রাইভস। থার্ড পার্সন ফর্মটা কি? ড্রাইভস। থার্ড পার্সন মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মূলত ভার্বের এই ফর্মটা বসে। তাহলে আমি যদি বলি স্পিক, স্পিক মানে কি? বলা। এর পাস্ট ফর্ম কি? স্পোক। এর পাস্ট পার্টিসিপল কি? স্পোকেন। এর প্রেজেন্ট পার্টিসিপল কি? স্পিকিং। এর থার্ড পার্সন কি? স্পিক্স। তো এইভাবে প্রত্যেকটা ভার্বের কিন্তু ফর্ম হয়ে থাকে। এবার আমি যদি বলি ড্র, ড্র মানে কি? আঁকা। পাস্ট ফর্ম কি? ডিউ। পাস্ট পার্টিসিপল কি? ড্রন। প্রেজেন্ট পার্টিসিপল কি? ড্রয়িং। থার্ড পার্সন কি? ড্রস। আমি যদি বলি গো, এর পাস্ট ফর্ম কি? ওয়েন। পাস্ট পার্টিসিপল কি? গন। প্রেজেন্ট পার্টিসিপল কি? গোয়িং। থার্ড পার্সন কি? গোজ। সো এইভাবে তো প্রত্যেকটা ভার্বের ফর্ম হয়ে থাকে, তাই না? একটু বোঝার চেষ্টা করেন। এই ভার্বের ফর্মটা বোঝা, আবারও বলছি, খুব বেশি দরকার, খুব বেশি জরুরি, খুব বেশি প্রয়োজন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন এইভাবেই আমাদের এই বি নামে একটা ভার্ব আছে। এটা বেস ফর্মের একটা ভার্ব, বোঝার চেষ্টা করেন। আর এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম। মানে এটা অন্যান্য সকল ভার্বের মতোই, বাট একটু ডিফারেন্ট। অ্যাম, ইজ, আর। এর পাস্ট ফর্ম হচ্ছে, মানে ভি টু হচ্ছে ওয়াজ, ওয়ার। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, যেমন রিটেন, ড্রিভেন, স্পোকেন, ড্রন, গন। তো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এর প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এর যেটা প্রেজেন্ট পার্টিসিপল সেটা হচ্ছে বিং। আর থার্ড পার্সন ফর্ম ওইভাবে হয় না, জাস্ট ইজ বা মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যে ফর্মটা হয় আর কি, এই ধরনের ওয়ার্ড গুলো। সো মেইন কথা হচ্ছে এই যে বি ভার্বটা, এরকম ভাবেই আপনার, আমি এটা লিখে রাখি, এরকম ভাবেই ডু নামের যে ভার্বটা, ডু মানে আমরা জানি করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এর প্রেজেন্ট পার্টিসিপলটা কি জানেন? ডুইং। এর থার্ড পার্সন ফর্ম হচ্ছে ডাজ। এই সেম ওয়েতে আমাদের যে হ্যাভ ভার্বটা আছে না, এই হ্যাভের পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। এর পাস্ট পার্টিসিপলটাও হ্যাড। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। এর থার্ড পার্সন হচ্ছে হ্যাজ। এই যে প্রত্যেকটা ভার্বের ফর্ম লিখলাম না, এটা কেন লিখলাম, এটা আসলে কি, কোন কাজে লাগবে, সেটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। আমি বারবার বলছি, এরকম ভার্বের ফর্ম আপনারা হয়তো 20টা, 25টা, 50টা জানেন, বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম জানেন না। এটা না জানার কারণে আমরা টেন্স শেখার সত্ত্বেও, টেন্সের স্ট্রাকচার জানা সত্ত্বেও ইংলিশে কথা বলতে পারি না। তো আপনি যদি ইংলিশে সত্যিকার অর্থে এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, তাহলে অবশ্যই ভার্ব প্র্যাকটিস করতে হবে। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট 200 ভার্ব আছে, যেটা আমি আগেও বলেছি, আগেও দেখিয়েছি, আপনাদেরকে আমি পাঠিয়েওছি এটা অনেকবার। সো সেই ভার্ব গুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, এবং সেই ভার্ব গুলো প্র্যাকটিক্যাল স্টোরির মাধ্যমে প্র্যাকটিস কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়েছি, এবং সেটার পিডিএফ ফাইল স্টোরির মাধ্যমেই করা আছে। 10টা 10টা করে ভার্ব সিলেক্ট করা, এবং সেটার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, বাংলা অর্থ লেখা, এবং সেই ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো দিয়ে বাক্য তৈরি করা, সেই বাক্যকে গল্পে পরিণত করা। অর্থাৎ স্টোরি রাইটিং, স্টোরি রিডিং এর মাধ্যমে, স্টোরি প্র্যাকটিসের মাধ্যমে যদি ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো আপনি ডেভেলপ করেন, তাহলে আপনার বেনিফিটটা হচ্ছে আপনি ওই ভোকাবুলারি গুলোকে ধরে রাখতে পারবেন। আপনি একবার প্র্যাকটিস করলে ওইটা আর আপনি কখনো ভুলবেন না। অর্থাৎ এই যে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমরা হয়তো পরিচিত কিছু ভার্বের ফর্ম গুলো জানি, বাট অনেক ভার্ব আছে যেগুলো পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি না, ভালোভাবে ডেভেলপ করতে পারি না। সো এটা না পারলে আপনি ভাষা কিভাবে শিখবেন? এখন দেখেন, যেটা আমি মেইনলি বলতে চাচ্ছি, এই যে প্রত্যেকটা ভার্বের যেমন 5টা ফর্ম আছে,
এবং এই ভার্বের ফর্মই তো টেন্সের এক একটা স্ট্রাকচারে এক এক ভাবে বসে টাইমের অর্থের সেন্সের পরিবর্তন হয়। তো আমি যদি এই যে প্রিন্সিপাল ভার্ব গুলোকে ব্যবহার করি 12টা টেন্সেই ব্যবহার করতে পারবো না। যেমন মনে করেন রাইট। এখন আমি যদি বলি যে হি রাইট, এর বাংলা অর্থ কি? সে লেখে। এবার কি লেখে? আর লেটার সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি অংশটা অটোমেটিক্যাল চলে আসে। এখন মনে করেন আমি আরেকটা সেন্টেন্স বললাম হি, এবার বললাম বি। হি বি মানে কি? সে হয়। হি বি, বি মানে হচ্ছে হওয়া বা থাকা, অথবা সে থাকে। হি রাইটস মানে সে লেখে। কি লেখে? আর লেটার। তাহলে সে হয় বা সে থাকে, এই বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। এর বেস ফর্ম হচ্ছে বি, আর অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এখন আমার এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সো হি ইজ আ ডক্টর। সে হয় একজন ডক্টর। অর্থাৎ এখানে বি এর মানে হওয়া বোঝাচ্ছে, ইজ এর অর্থ হওয়া। কিন্তু আমি যদি বলি হি ইজ ইন ঢাকা, এর বাংলা অর্থ হচ্ছে সে ঢাকায় আছে বা সে ঢাকায় থাকে। তার মানে ইজ এর মানে হওয়া হয়, আবার ইজ এর মানে কিন্তু থাকা হয়। এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি। বি এর বাংলা অর্থ দুইটা, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। যদি দেখেন এক্সটেনশনে পার্সন বা নাউন আছে, তাহলে বি এর অর্থ হওয়া। আর যদি প্লেস অথবা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর অর্থ থাকা। এবার দেখেন আমি যদি বলি হি রোড, হি রোড আ লেটার, সে একটা চিঠি লিখেছিল, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি যদি বলি হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল, ডিওসি টিওর, এটা কোন টেন্স? এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। নট কন্টিনিউয়াস। আমরা মনে করি অ্যাম ইজ আর থাকলেই কন্টিনিউয়াস, ওয়াজ আর থাকলেই কন্টিনিউয়াস, বাট না। আবার আমি যদি বলি হি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল, এটার বাংলা অর্থ কি? সে ঢাকায় ছিল। এই ওয়াজ কি কোনো অক্সিলারি ভার্ব? ইজ কি কোনো অক্সিলারি ভার্ব? না, এগুলো কিন্তু মেইন ভার্ব এখানে। আবার আমি যদি বলি হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে, এটা কোন টেন্স? এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আমার কথাগুলো বোঝেন, এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। হি উইল রাইট আ লেটার। তাহলে বি হচ্ছে বেস ফর্মের ভার্ব। আমার ফিউচার টেন্স বা মডেলের ক্ষেত্রে মডাল ভার্ব গুলোর পর মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। অ্যাম ইজ আর প্রেজেন্ট ফর্ম, মানে এইখানে অন্যান্য সব ভার্বেরই বেস ফর্মও যেটা, প্রেজেন্ট ফর্মও সেটাই, কিন্তু বি ভার্বটা একটু ডিফারেন্ট। বি হচ্ছে বেস ফর্ম, আর এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর। তো হি উইল বি, সে হবে অথবা সে থাকবে। আমি এই পর্যন্ত যদি লিখি, আমাকে এইটাই বলতে হবে, সে হবে অথবা সে থাকবে। হি উইল বি আ ডক্টর, সে হবে একজন ডাক্তার, অথবা হি উইল বি ইন ঢাকা, সে ঢাকা থাকবে। আমার কথাটা বোঝেন। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি আমাদের কাছে পরিচিত, এবং আমরা মনে করি এগুলো কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে। উইল বি ফিউচার কন্টিনিউয়াসে বসে না। কিন্তু এইখানে উইল বিটা দিয়ে যে সেন্টেন্সটা আমি করলাম, এটা কি কোনো ফিউচার কন্টিনিউয়াস? নো, ফিউচার ইনডেফিনিট। এখানে বিটা মেইন ভার্ব। হি উইল বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে। হি উইল বি ইন ঢাকা, সে ঢাকা থাকবে। হি ইজ রাইটিং, হি ইজ WRITING, রাইটিং আ লেটার, এর বাংলা অর্থটা কি? সে একটা চিঠি লিখছে বা লিখিতেছে। হি ইজ রাইটিং আ লেটার। এখন আমি যদি বলি হি ইজ বিং, অর্থাৎ ইজ এর পর আমার রাইটের সাথে আইএনজি বসালাম, তাহলে বি এর কন্টিনিউয়াস ফর্ম কি? বিং। আমি যদি বলি হি ইজ বিং আ ডক্টর, এর বাংলা অর্থ কি? সে একজন ডাক্তার হচ্ছে। ডাক্তার হওয়াটা তার একটা প্রসেসিং এর ভিতরে আছে বা চলছে, এরকম বোঝায়। অথবা হি ইজ বিং ইন ঢাকা, এর বাংলা অর্থ কি? সে ঢাকায় থাকছে। মানে আমরা বলি না আই এম লিভিং ইন ঢাকা, আই এম স্টেইং ইন ঢাকা, এই লিভিং বা স্টেইং এর পরিবর্তে আপনি কিন্তু এরকম বিং ব্যবহার করতে পারেন। যদিও হি ইজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে, এই বাক্যটা মানে প্র্যাকটিক্যাল সেন্স থেকে বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। বিং ডক্টর এভাবে হয় না যদিও প্র্যাকটিক্যাল সেন্স থেকে, বাট স্ট্রাকচার বোঝানোর জন্য আমি এটা আপনাদেরকে লিখে দেখালাম। আর একটু বোঝেন, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু পরে বলছি, একটা মিনিট একটু টাইম দিন। এরপর দেখেন আমি যদি বলি হি হ্যাজ, হি হ্যাজ রিটেন, অর্থাৎ পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? WRITTEN, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্লাস ভি3 আর লেটার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা চিঠি লিখেছে। এবার আমি যদি বলি হি হ্যাজ, এই বি এর পাস্ট পার্টিসিপল কি? বিন। প্রেজেন্ট পার্টিসিপল কি? বিং। আর ডক্টর এর মানে কি? সে একজন ডাক্তার হয়েছে। আপনি যদি বলেন হি হ্যাজ গট এ ডক্টর, হি হ্যাজ বিকাম এ ডক্টর, এই বিকাম না বলে বিন বললে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আবার আমি যদি হি হ্যাজ বিন ইন ঢাকা, এর বাংলা অর্থ হচ্ছে সে ঢাকায় থেকেছে ফর 2 ইয়ার্স, 2 বছর, এরকম বলা যায়। সব কথার এক কথা কি জানেন? আমি মূলত আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি, আমার কথাটা শোনেন। সব কথার এক কথা হচ্ছে, আমরা জানি বা আমরা মনে করি এই যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে, এবং আমাদের ব্রেইনে
টেন্সের স্ট্রাকচার জানা আছে। তো একটা বিষয় গেঁথে গেছে যে অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে বসে, ডু ডাজ ডিড প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার জন্য বসে, এবং এগুলোকে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলি। বাট না, আমি যেটা মেইনলি বোঝাতে চাচ্ছি আজকে এই ক্লাসটি থেকে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রিন্সিপাল ভার্বের যেমন এই যে 5টা ফর্ম আছে না, রাইট মানে লেখা, ড্রাইভ মানে চালানো, স্পিক মানে বলা, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, এগুলো তো প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব। এর পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে, এবং এই প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনি 12টা টেন্সে সেন্টেন্স তৈরি করতে পারেন না? পারেন কিনা? আই রাইট আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, আই উইল রাইট আমি লিখবো, আই এম রাইটিং আমি লিখতেছি, আই ওয়াজ রাইটিং লিখতেছিলাম, আই উইল বি রাইটিং লিখতে থাকবো, আই হ্যাভ রিটেন লিখেছি, আই হ্যাড রিটেন লিখেছিলাম, আই উইল হ্যাভ রিটেন লিখে থাকবো, আই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং আমি লিখতেছি সকাল থেকে, আই হ্যাড বিন রাইটিং, আই উইল হ্যাভ বিন রাইটিং। 12টা টেন্স আমার হয়ে গেছে একটা রাইট ভার্ব দিয়ে। অর্থাৎ এই প্রিন্সিপাল ভার্ব গুলোকে যেমন প্রত্যেকটা টেন্সে অ্যাপ্লাই করা যায়, মেইন ভার্ব হিসেবে লেখা যায়, এই যে ভার্ব গুলোকে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে জানি, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এরা আসলে কোনো অক্সিলারি না, এরা আসলে কোনো হেল্পিং ভার্ব না। অক্সিলারি বা হেল্পিং তখন হয় যখন এরা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। আসলে এই ভার্বগুলো অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো, আই রিপিট ইট, এই ভার্বগুলো অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো বা মেইন ভার্বের মতো অর্থ দিতে পারে। অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের মতো এই ভার্বগুলোরও বাংলা অর্থ আছে। আমি আবারও বলছি, কি আছে? বাংলা অর্থ আছে এবং 5টা ফর্ম আছে। আবারও বলছি, বাংলা অর্থ আছে এবং 5টি ফর্ম আছে। তার মানে অন্যান্য সকল ভার্বগুলোকে যেমন 12টা টেন্সেই অ্যাপ্লাই করা যায়, 12টা টেন্সেই লেখা যায়, এই বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড, মানে এই ভার্বগুলোকেও কিন্তু অ্যাজ আ মেইন ভার্ব তাদের নিজস্ব অর্থ অনুযায়ী যে কোনো টেন্সের স্ট্রাকচার আপনি লিখতে পারেন। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে এগুলো শুধু কন্টিনিউয়াস টেন্সে বসে বা এগুলো শুধু পারফেক্ট টেন্সে বসে। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? অক্সিলারি ভার্ব হিসেবে যখন বসবে, তখন বসবে, সেটা আলাদা কথা। সেটা টেন্সের স্ট্রাকচারে যদি দেখি যে এই ভার্বগুলো কোনো মেইন ভার্বের আগে আছে, তাহলে অক্সিলারি ভার্ব। বাট এই ভার্বগুলো আমি যেটা বলতে চাচ্ছি, অন্যান্য সকল প্রিন্সিপাল বা মেইন ভার্বের মতোই 12টা টেন্সের স্ট্রাকচারে নিজস্ব অর্থ অনুযায়ী মেইন ভার্ব হিসাবে বসতে পারে। তাদেরও অন্যান্য সকল ভার্বের মতোই 5টা ফর্ম আছে। কেউ কি বুঝতে পারছেন আমার কথাটা? আমি কি বললাম? কিছু কি বুঝছেন? বলেন তো একটু, কোনো কিছু, এনিথিং? হ্যাঁ, মানে আমাদের যে একটা ধারণা যে এগুলো হেল্পিং ভার্ব, এগুলো অক্সিলারি ভার্ব, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এগুলো হেল্পিং বা অক্সিলারি ভার্ব না। হেল্পিং বা অক্সিলারি হয়ে যায় যখন মেইন ভার্বের আগে বসে। আদারওয়াইজ এগুলো একটা শব্দ, অন্যান্য শব্দের মতো ক্রিয়া, অন্যান্য ভার্বের মতোই ভার্ব রিলেটেড ওয়ার্ড। অন্যান্য ভার্বের যেমন ফর্ম আছে, অর্থ আছে, এগুলোরও ফর্ম আছে, অর্থ আছে। অন্যান্য ভার্বগুলো যেমন সব টেন্সে বসতে পারে, এগুলোও সব টেন্সে বসতে পারে। বিষয়টা হচ্ছে এই, আরেকটু বোঝার চেষ্টা করেন, আরেকটু ভালোভাবে একটু বিষয়গুলোকে কাভার করার চেষ্টা করেন। তার মানে আমি মনে করেন এই যে এখানে কয়েকটা সেন্টেন্স আছে, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কোন টেন্স? আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ আ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ, করিম ইজ আ সায়েন্টিস্ট। এগুলো সবই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, কিন্তু নট কন্টিনিউয়াস। কারণ এখানে অ্যাম ইজ আর গুলোই, এই অ্যাম ইজ আরটাই মেইন ভার্ব। এখানে এগুলো কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসেনি, এগুলো কোনো কন্টিনিউয়াস টেন্স না। এই বিষয়গুলো বুঝতে হবে। আর কন্টিনিউয়াস টেন্সে যখন অ্যামিজার বসে, কথাটা বোঝেন, তখন এই ভার্বগুলো কিন্তু আসলে কোনো অর্থ দেয় না, এদের কোনো বাংলা অর্থ নেই। দেয়ার ইজ নো বেঙ্গলি মিনিং, এদের আসলে কোনো বাংলা অর্থ নেই যখন এগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে থাকে। বাংলা অর্থ নেই মানে কি? মানে ওই যে বললাম না, হওয়া বা থাকা, ওই হওয়া বা থাকা অর্থ তখন আর দেয় না। এরা জাস্ট স্ট্রাকচার মেনটেন করে এবং বাক্যকে নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। এইখানে এই অ্যামিজারের পর যে মেইন ভার্বটা থাকে, এই ভার্বটাই অর্থ দেয়। তার মানে আমি কি বলছি, অ্যামিজার যদি একা থাকে তাহলে সেই ভার্বগুলো অর্থ আছে, সেটা মেইন ভার্ব, সেটার বাংলা অর্থ হওয়া বা থাকা। বাট যদি হেল্পিং ভার্ব হিসেবে বসে, কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে, তখন এদের কোনো অর্থ নেই। দেয়ার ইজ নো মিনিং, একদম কোনো অর্থ নেই। এরা জাস্ট বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে, স্ট্রাকচারটা মেনটেন করে। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, প্লে মানে খেলা, এই শব্দটাই মূলত অর্থ দেয়। প্লে মানে খেলা, এটাই অর্থ দেয়। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি,
করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। শি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। এখানে লেখা, খেলা, আঁকা এইগুলো মূলত অর্থ দেয়। আর এই অ্যাম ইজ আর কি করে, নেগেটিভ ইন্টারোগেটিভের জন্য বসে। যেমন ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ। আর এন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। আর এন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না। কোশ্চেন দুই ভাবে হয়, আমি আগেও বলেছি, ইয়েস নো কোশ্চেন আর ডাবল ইউএস কোশ্চেন। এই যে আর দে প্লেইং ফুটবল, এর আগে যদি আপনি ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত করেন, যেমন ওয়ার আর দে প্লেইং ফুটবল, তাহলে ইনফরমেটিভ কোশ্চেন হয় যে তারা কোথায় ফুটবল খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। সো এইভাবে আর কি ইনফরমেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়। এই দেখেন, একটা বাক্যকে ড্রিল করতে হয়। একটা মজার বিষয় কি জানেন, আমাদের টেন্সের স্ট্রাকচার টোটাল 12টা। একটা সিম্পল সেন্টেন্সকে 12টা সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়। আর যদি কেউ এই ট্রান্সফরমেশন গুলো করতে পারে এবং রেগুলার প্র্যাকটিস করতে পারে, এটা বলে ল্যাঙ্গুয়েজ ড্রিল। যদি কেউ এটা রেগুলার প্র্যাকটিস করতে পারে, তার খুব দ্রুত ইংলিশে ফ্লুয়েন্সি চলে আসে। কেমন সেটা, যেমন দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। হি ইজন্ট ড্রাইভিং আ কার, বাংলা কি, বাংলা বোঝেন, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটি গাড়ি চালাচ্ছে। আমি এখানে বাংলা দেইনি, আপনারা যাতে বুঝে চিন্তা ভাবনা করে বাংলাটা বের করতে পারেন এই জন্য। ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না। ওয়ার ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না। আপনারা যারা পেইড কোর্সে আসবেন, আমি আবারও বলে রাখি, 2,000 টাকা কোর্স ফি। যদি একসাথে না পারেন, 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আগামীকাল থেকেই শুরু হবে। ক্লাস টাইম রাত 9টা থেকে 10টা। 3 মাসের কোর্স, যদি 3 মাসের ভিতর কমপ্লিট করতে না পারেন, আরো সময় পাবেন। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনারা আমার সাথে থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000, বাড়তি কোনো টাকা দেওয়া লাগবে না। আবারও বলছি, প্রত্যেকটা লাইভ ক্লাস হবে, টোটাল 70টা ক্লাস, একদম বেসিক থেকে ধরে ধরে প্র্যাকটিক্যাল ওয়েতে আমি আপনাদেরকে শেখাবো। এবং প্রতিটা ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস প্লাস ডকুমেন্ট পিডিএফ ফাইল আপনারা পাবেন। অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে দেখে নিতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। গ্রামার, স্পিকিং, রাইটিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, প্রত্যেকটা জায়গা। তো যাই হোক, যেটা বলছিলাম, ইন দ্য সেম ওয়ে, এই যে বাক্যগুলো, হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার, এই ওয়াজ ওয়ার থাকলেই কি আমাদের পাস্ট কন্টিনিউয়াস? নো, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু কারণ এখানে ওয়াজ ওয়ারটা মেইন ভার্ব। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল বি বা উইল বি থাকলে মনে করি ফিউচার কন্টিনিউয়াস, বাট না। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। এগুলো সবই ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে। আর ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এই শ্যাল বি বা উইল বি এর পর আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি হয়। মানে কি, ওই যে ভবিষ্যৎ একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। যেমন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি কাজ করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। সো এইভাবে কিন্তু এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। আপনারা প্রত্যেকে একটু দেখবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি যদি একটু হ্যাভ ভার্বের কাছে আসি, আমাকে হয়তো একটু ডিভাইসটা চেঞ্জ করতে হবে। দেখি আমি জানাবো আপনাদের। আপনারা আরেকবার একটু জয়েন করবেন, আমি এ করে দিব। সো দেখেন, বোঝার চেষ্টা করেন। আমি যদি এবার একটু ডু ভার্বের কাছে আসি, এইটা নিয়ে আমি একটু কথা বলি, কারণ একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে হয়। দেখেন, ডু মানে কি, আমরা জানি করা। এই ডু, ডাজ, ডিড, এই ভার্বগুলো আমাদের কাছে খুবই পরিচিত। সেন্টেন্স এটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্নভাবে বসে থাকে। এই ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার ইন্টারোগেটিভ করে, আবার কখনো মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে একটি বাক্যে বসে থাকে। অর্থাৎ আগে আমাকে বুঝতে হবে, ডু মানে করা। করা অর্থটা কখন দেয় জানেন? যখন এটা মেইন ভার্ব হিসাবে বসে। বাট যখন হেল্পিং ভার্ব হিসাবে বসে, কোনো বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে, তখন কিন্তু ডু এর কোনো অর্থ নেই। যেমন ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার অর্থ কি? তুমি কি ইংরেজি শেখো? এখানে লার্ন মানে শেখা, এই ওয়ার্ডটারই অর্থ প্রকাশ পাচ্ছে। আমরা জানি তো ডু মানে করা, কিন্তু করা বলে কোনো শব্দ কি এই বাক্যের ভিতর আসবে বাংলায়? ডু ইউ লার্ন ইংলিশ, না। তাহলে এখানে
ডুটা বসছে বা ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র ইন্ট্রোগেটিভ বা কোশ্চেন তৈরি করার জন্য। অর্থাৎ ডু ভার্ব যদি মেইন ভার্ব হিসাবে বসে আপনি 12টা টেন্সেই ব্যবহার করতে পারেন। আই ডু, আই এম ডুইং, আই ওয়াজ ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই হ্যাভ ডান। সো এইভাবে আপনি 12টা টেন্সেই ডু ভার্বকে মেইন ভার্ব হিসাবে করা অর্থে ব্যবহার করতে পারেন। কিন্তু এই ডু ভার্বের সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট সিম্পল টেন্সের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। কেন এই ডু, ডাজ, ডিড ব্যবহৃত হয় আপনার মনে আছে? আমি গত ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে দেখেন, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম কি, সেই সেন্টেন্সের ভিতর যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ মেইন সেন্টেন্সে কিন্তু কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে না। এইখানে আমরা মেইন ভার্বের সাথে তো নট বসাতে পারি না, ডু, ডাজ, ডিড এর ব্যবহার করে আর কি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, হি ইজ নট প্লেইং ফুটবল। মানে এগুলো কিন্তু নেগেটিভ করা সহজ, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে। দে আর ওয়াচিং টিভি, দে আর নট ওয়াচিং টিভি। ইন দ্য সেম ওয়ে দেখেন, আই ওয়াজ সিঙ্গিং আ সং, আই ওয়াজ নট সিঙ্গিং আ সং। He will play football, he won't play football. He had gone to Kolkata, he had not gone to Kolkata. He will be driving a car, he won't be driving a car. মানে নেগেটিভ করা খুব সহজ, ইন্ট্রোগেটিভ করাও খুব সহজ, অক্সিলারি ভার্ব আগে আনলে হয়ে যায়। যেমন I am eating rice, am I eating rice? He is playing football, is he playing football? They are watching TV, are they watching TV? তারা কি টিভি দেখছে, তারা কি ফুটবল খেলছে, আমি কি ভাত খাচ্ছি। ইউ আর ড্রাইভিং আ কার, আর ইউ ড্রাইভিং আ কার, ভেরি সিম্পল। কিন্তু আপনি এই সেন্টেন্স গুলো কিভাবে করবেন? যেমন আই প্লে ফুটবল, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, দে গো টু স্কুল, হি রাইটস আ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার, আই স্পোক ইন ইংলিশ। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে সাবজেক্টের পর মেইন ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম আছে অথবা পাস্ট ফর্ম আছে। এই জায়গাগুলোতে মূলত ডু ভার্বের ব্যবহারটা হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ হয়। যেমন আই প্লে ফুটবল, আমি তো প্লে নট বলতে পারবো না, আমার হেল্পিং ভার্ব লাগবে, এই জন্য আমি বলছি আই ডোন্ট প্লে ফুটবল। এইখানে যে ডুটা বসছে, এই ডু এর কোনো অর্থ হয় না। ডু মানে যে করা, করা অর্থটা কিন্তু এখানে আসে না। করা অর্থটা কোথায় আসে? যখন ডুটা মেইন ভার্ব হিসেবে বসে। দে ড্র পিকচার, দে ডোন্ট ড্র পিকচার। ইউ ইট রাইস, ইউ ডোন্ট ইট রাইস। বাট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। এটা অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোনো পাস্ট ফিউচার টেন্সে কিন্তু হয় না। যখন নেগেটিভ করবেন ডাজ বসবে, মানে ওই এস বা ইয়েসটা ডু ভার্বের সাথে এসে যাবে। আর যদি ডাজ বসান মেইন ভার্বটা বেস ফর্মে চলে যায়। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এখানে ভুল করে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, হি ডাজেন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। শি সিংস আ সং, সে একটা গান গায়, শি ডাজেন্ট সিং আ সং, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে, রহিম ডাজ নট ড্র আ পিকচার, রহিম ছবি আঁকে না। ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এইটা কেন হলো জানেন? হ্যাজ রেড বাট ডাজেন্ট হ্যাভ কেন? ওই হ্যাজটা হচ্ছে থার্ড পারসন ফর্ম। করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। হ্যাঁ, সো এরপর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? এই দেখেন, সাবজেক্টের পর ভি টু বসে, মেইন ভার্বের পাস্ট ফর্ম। বাট যখন আপনি নেগেটিভ করবেন ডিড এর ব্যবহার হয়। ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। যেমন আই প্লেড ফুটবল, আই ডিডন্ট প্লে ফুটবল, মানে ডু এর পাস্ট ফর্ম ডিড। সো ডিড আই প্লে ফুটবল, আই এট রাইস, আই ডিডন্ট ইট রাইস। ডিড আই ইট রাইস, আই স্পোক ইন ইংলিশ, আই ডিডন্ট স্পিক ইন ইংলিশ। ডিড আই স্পিক ইন ইংলিশ, আই মেট হিম, মিট থেকে মেট, আমি তার সাথে দেখা করেছিলাম। আই ডিডন্ট মিট হিম, আমি দেখা করিনি। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। হ্যাঁ, সো এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? ডিডন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। হাউ ডিড দে ড্রাইভ আ কার। হ্যাঁ, মানে এইভাবে জাস্ট আপনি ফাংশন গুলো বুঝবেন। এই দেখেন, একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দেই। গত ক্লাসে যেটা বলার চেষ্টা করছিলাম, মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। মনে করেন আমি যদি বলি যে হি হ্যাজ, হি হ্যাজ, এইচ এ এস, হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। এই যে বাক্যটা আমি বললাম না যে তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার, এই বাক্যটা যদি আমি নেগেটিভ করি, অনেকে আপনারা এইভাবে করেন, হি হ্যাজ নট এ কার। বাট এটা কিন্তু সম্পূর্ণ ভুল সেন্টেন্স, কারণ এই যে হি হ্যাজ আ কার, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কোনো পারফেক্ট টেন্স না।
যেমন মনে করেন আমি যদি বলি সে স্কুলে যায়, কি হবে? হি গোস টু স্কুল না গো টু বলি আমরা? গো বলি না কেন? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই হ্যাজটা কেন বসে এখানে জানেন? এই যে হি হ্যাজ আ কার, এই দেখেন হ্যাভ মানে আছে, কিন্তু আমার প্রত্যেকটা ভার্বের যে থার্ড পারসন ফর্ম বা বি5 হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস, যেমন রাইটস, ড্রাইভস, স্পিক্স, গোস। তার মানে এই যে হ্যাভ, এই হ্যাভের থার্ড পারসন কিন্তু এরকম হওয়া উচিত ছিল হ্যাভস, বাট এটা কিন্তু হ্যাভস না, এটা হচ্ছে হ্যাজ। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। তাহলে আমি যদি বলি আই হ্যাভ আ কার, আমার কথাটা বোঝেন। মনে করেন এরকম একটা বাক্য বললাম, আই হ্যাভ, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। তাহলে আমি যদি আই এর পরিবর্তে হি দেই, যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তো আই এর পরিবর্তে আমি যদি বলি হি, তখন কি আর গো বসাই? তখন কি বসাই? আমি গোজ বসাচ্ছি না? তাহলে আমি যদি এই আই এর পরিবর্তে এখানে হি দেই, তখন হি হ্যাভস হবে? হ্যাভ হবে না হ্যাভস হবে? হ্যাভস হবে। কিন্তু এটা তো না, হ্যাভস কোনো ভার্বের ফর্মই না। অর্থাৎ হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম বা বি5 হচ্ছে হ্যাজ। তো এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন হি গোজ টু স্কুল, আপনি কি গোজ নট বলেন? না। তাহলে আপনি এই হ্যাজ নট কেন বলবেন যদি গোজ নট না বলেন? মেইন ভার্বের সাথে কি নট বসানো যায়? এখানে হ্যাজ তো মেইন ভার্ব, তাহলে এটা কি হয়? হি ডাজেন্ট। ডাজের ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে যায়, হি ডাজেন্ট গো টু স্কুল। তাহলে যখন হি হ্যাজ আ কার, এটার নেগেটিভ কি হবে? হি ডাজেন্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তো ডাজ হবে। আর ডাজ ব্যবহার করলে আর হ্যাজ থাকবে না, কারণ ডাজও থার্ড পারসন, হ্যাজও থার্ড পারসন। তাহলে ডাজ ব্যবহার করলে এই হ্যাজটা হ্যাবে চলে আসবে, যেমন গোসটা গোতে চলে আসছে। ইট ডাজেন্ট হ্যাভ আ কার। তো আমি একটু আরেকটা ডিভাইসে আসতেছি, একটু ওয়েট করেন। এই বেসিক বিষয়গুলো আপনাদের জানতে হবে, অনেক ভালোভাবে জানতে হবে। এগুলো না জানার কারণে আমাদের